আজকে পড়াবো ঐকিক নিয়মের অঙ্কগুলো। তার একের দাগে রয়েছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। এগুলো ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে যেটা বের করতে বলেছে আমরা সেটা এদিকে লিখবো, যেটা বের করতে বলেছে কতবার ঘুরবে, চাকা কতবার ঘুরবে। তাহলে চাকা ঘোরার সংখ্যা, চাকা ঘোরার সংখ্যা, চাকা ঘোরার সংখ্যা এদিকে লিখবে। আর এইদিকে হবে পথ, মিটার বা দূরত্ব। দূরত্ব দূরত্ব মিটার দেওয়া আছে, তার জন্য ব্র্যাকেটে মিটার। 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, 77 মিটার পথ যায় 55 বার ঘুরে। তাহলে প্রশ্ন দিয়েছে 98 মিটার পথ যেতে চাকা কতবার ঘুরবে। এবার আমাদের লিখতে হবে এখানে কি সম্পর্ক, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। একটু ভাবলে দেখতে পাবে 77 মিটার দূরত্ব যেতে একটা চাকা ঘুরে 55 বার, তাহলে এখন দূরত্ব বেড়ে যাচ্ছে 98 মিটার। 98 মিটার দূরত্ব যেতে চাকা বেশি বার ঘুরবে, তাহলে বেশি দূরত্ব যেতে বেশিবার চাকা ঘুরবে, তাহলে এখানে কি হবে, সরল সম্পর্ক। ওটাই আমরা লিখবো এখানে, সরল সম্পর্ক। এখানে সরল সম্পর্ক। এরপরে লিখবো 77 মিটার পথ যেতে চাকা ঘুরে 55 বার। 77 মিটার পথ যেতে চাকা ঘুরে কতবার, 55 বার। এরপরে নিয়ম কি, একে বের করতে হয়। 1 মিটার পথ যেতে চাকা ঘুরে, 1 মিটার পথ গেলে চাকা কম ঘুরবে, সেই জন্য সরল সম্পর্ক হচ্ছে, তাহলে কি হবে, ভাগ হবে, কম কমে ভাগ হয়। এটা এখানে 55 থাকবে, নিচে 77 চলে আসবে, 77 বার। এরপর যেটাতে বের করতে বলেছে আমাদের 98 মিটার পথ যেতে চাকা কতবার ঘুরবে। 98 মিটার পথ যেতে চাকা ঘুরে 55/77, উপরে 98 গুণ হয়ে যাবে। এটাকে কাটাকাটি করতে হবে। এবার 77কে 7 দিয়ে কাটা যেতে পারে, 98কে 7 দিয়ে যাবে, হ্যাঁ যাবে, বা 11 দিয়ে কাটতে পারে, 11 7 77, 11 5 55, 7 দিয়ে 98 কাটলে হবে 7 1 7, 7 4 28 সমান 5 গুণিতক 14 সমান 70। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল 70 বার। তাহলে 98 মিটার দূরত্ব যেতে চাকা কতবার ঘুরবে, 70 বার। এটা লাস্টে উত্তরটা লিখে দিতে হবে। অতএব তবে 98 মিটার পথ যেতে 98 মিটার পথ যেতে ওই চাকা 70 বার ঘুরবে, 70 বার ঘুরবে। এই হলে একের অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেল। এরপর 2 এর দাগটা দেখো, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। এবার প্রশ্ন দিয়েছে 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। আচ্ছা, কি বের করতে বলেছে, কতদিন সাঁতার শিখতে যায়। তাহলে আমরা এর পাশে লিখবো সাঁতার শিখতে যায়, সাঁতার শিখতে যায়, সাঁতার শিখতে যায় ব্র্যাকেটে দিন, হ্যাঁ দিন, কতদিন সাঁতার শিখতে যায়, তার জন্য দিন লিখবো, যে এতদিন সাঁতার শিখতে যায়, সাঁতার শিখতে যায় ব্র্যাকেটে দিন। আর মোট দিন, মোট এতদিনের মধ্যে সে এতদিন সাঁতার কাটতে যায়, মোট দিন। তাহলে প্রথমে বলা ছিল প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার কাটতে যায়। প্রত্যেক সপ্তাহ, সপ্তাহ মানে কদিন, 7 দিন। তাহলে মোট দিন যদি 7 হয়, 7 দিনের মধ্যে সে একদিন সাঁতার কাটতে যায়। তাহলে এখন প্রশ্ন দিয়েছে 364 দিনে কতবার সাঁতার কাটতে যাবে। তাহলে এখানে কি সম্পর্ক হবে, অবশ্যই সরল সম্পর্ক হবে, কারণ 7 দিনে যদি একবার সাঁতার কাটতে যায়, 364 দিনে সে বেশিবার সাঁতার কাটতে যাবে। এখানে মোট দিন বাড়ছে, তাহলে সাঁতার কাটার দিনও বাড়বে, তার জন্য দিন সংখ্যা বাড়বে। তাহলে আমরা লিখবো এখানে সরল সম্পর্ক, এখানে সরল সম্পর্ক।
এখানে সরল সম্পর্ক। এরপর ভাষায় কি লিখবো? 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন, তাহলে 364 না কত? 7 দিনে 7 দিনে সাঁতার 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন, সাঁতার শিখতে যায় একদিন, তাহলে একে কত হবে? একদিনে সাঁতার শিখতে যায়, একের নিচে 7, একের নিচে 7 দিন। তাহলে আমাকে বের করতে বলেছে কথা 364 দিন। 364 দিনে সাঁতার শিখতে যায় সমান একের 7 উপরে 364 গুণে যাবে। 7 দিয়ে কাটাকাটি করতে হবে, 7 5 35, 7 2 14, 1 গুণিতক 52 মানে 52, তাহলে 52 দিন আমাদের উত্তর। তাহলে দীপ্তার্ক 364 দিনের মধ্যে মোট কতবার সাঁতার কাটতে যাবে? 52 দিন, 52 দিন সাঁতার শিখতে যাবে। তাহলে ওটা আমাদের লাস্টে উত্তর লিখে দিতে হবে। অতএব 364 দিনে সে মোট 52 দিন সাঁতার শিখতে যায়, 52 দিন সাঁতার শিখতে যায়। সাঁতার শিখতে যায়, তো এটা আমাদের উত্তর। এ হলে একের দাগে 2 এর দাগ কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা তুলে নিতে পারো অঙ্কটা বুঝে। এরপর 3 এর দাগের অঙ্কটা দেখো। কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তাহলে আমাকে কি বের করতে হবে? কত দিস্তা কাগজ কিনবে, কাগজের পরিমাণ ব্র্যাকেটে দিস্তা বা কাগজ ব্র্যাকেটে দিস্তা, কাগজ ব্র্যাকেটে দিস্তা, এটা বের করতে বলেছে। আর এখানে মোট কাগজ, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, এর মানে কি এক দিস্তায় কতগুলো কাগজ আছে? 24টা কাগজ আছে। এখন কবিতার দরকার 120টি কাগজ, তাহলে 120টি কাগজ মানে কত দিস্তা, সেটা আমাদের প্রশ্ন, এটা বের করতে বলেছে। তাহলে এখানে সরল সম্পর্ক, কাগজের সংখ্যা বাড়ছে দিস্তার সংখ্যাও বাড়বে, ওটাই লিখবো যে এখানে সরল সম্পর্ক, এখানে সরল সম্পর্ক। চব্বিশটি কাগজ হলো এক দিস্তা, তাহলে একটি কাগজ কত? একটি কাগজ সরল সম্পর্কে ভাগ হয়, একের 24 দিস্তা, বের করতে হবে 120তে, 120টি কাগজ হলো একের 24 গুণিত 120 দিস্তা, এটা কাটাকাটি করতে হবে 2 দিয়ে, 2 একে 2, 2 গুণে 4, 2 6 12 0। এবার 12 দিয়ে কাটিতে পারো অথবা 2 দিয়ে কাটাকাটি করতে পারো, 12 5 60 সমান 1 গুণিত 5 সমান 5 দিস্তা। তাহলে কবিতার কত দিস্তা কাগজ কিনতে হবে? 5 দিস্তা কাগজ কিনতে হবে, ওটা লাস্টে উত্তরটা লিখে দেবো। অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। ঠিক আছে, এরপর চারটা বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করি। তাহলে বের করতে বলেছে ডিমের দাম ব্র্যাকেটে টাকা, আর এদিকে ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা। 1 ডজন ডিমের দাম, 1 ডজন ডিম মানে কতগুলো? 1 ডজন,
1 ডজন সমান 12টি ডিম, 12টি, 1 ডজন মানে 12টা, 12টা ডিমের দাম বলা আছে 48 টাকা। তাহলে প্রশ্ন দিয়েছে 32টা ডিমের দাম কত। তাহলে 32টা ডিমের দাম অবশ্যই বেশি হবে। এখানে সরল সম্পর্ক, এখানে সরল সম্পর্ক। এবার লিখবো 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম 48 টাকা। অতএব একটি ডিমের দাম 48/12 টাকা। বের করতে বলেছে 32টি ডিমের দাম, অতএব 32টি ডিমের দাম 48/12 গুণিতক 32। কাটাকাটি করতে হবে, 2 6 12, 2 দিয়ে 32কেও কাটতে পারি, 48কে কাটতে পারি, 2 1 2, 2 6 12, 16। 6 দিয়ে ডাইরেক্ট কেটে দিচ্ছি, 6 8 48, 6 8 48 সমান 8 গুণিতক 16। 16 সাথে 8 গুণ করলে হবে 8 6 48, 8 হাতে 4, 8 1 8 4 12, 128 টাকা, 128 টাকা। তাহলে 32টি ডিমের দাম কত? 128 টাকা। অতএব 32টি ডিমের দাম 32টি ডিমের দাম 128 টাকা। এগুলো বেশি সময় দেওয়ার দরকার নেই, এগুলো 6 এর অঙ্ক ছিল, তো আশা করি বুঝে যাবে। অঙ্কগুলো সহজই আছে, সরল সম্পর্ক সব। একটু দেখে নাও, এরপর এগুলো করেছি। এরপরে দেখো 5 এর দাগের অঙ্ক যেটা আছে, 5 এর দাগের অঙ্কে কি বলেছে বইটা দেখবে। প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়, তাহলে প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে। তো যেটা বের করতে বলেছে কত দিনে, দিন বের করতে বলেছে। আমরা এই পাশে দেখবো দিন, সময় ব্র্যাকেটে দিন লিখতে পারো, অথবা দিন দিন সংখ্যা লিখলেও হয়। আর এখানে 5 ঘন্টা, ঘন্টা মানে সময়, সময় ব্র্যাকেটে ঘন্টা, সময় ব্র্যাকেটে ঘন্টা। 5 ঘন্টা কাজ করলে একটা কাজ 30 দিনে শেষ করা যায়, তাহলে 6 ঘন্টা করে কাজ করলে কাজটা কত দিনে শেষ হবে, এটা আমাদের প্রশ্ন। এতক্ষণ আমরা যা অঙ্ক করেছিলাম সব সরল সম্পর্কে ছিল, যে এটা বাড়লে ওটাও বাড়বে, আগের থেকেই বুঝতে পারছি, তার জন্য সরল সম্পর্ক হয়েছে। এখানে কি হয়েছে, একটা কাজ করছো তুমি, সেই কাজটা প্রতিদিন যদি 5 ঘন্টা করে করো, তাহলে তোমার কাজটা শেষ করতে 30 দিন সময় লাগবে। কিন্তু যখনই তুমি প্রতিদিন 1 ঘন্টা করে বাড়িয়ে দিলে, সময়টা 6 ঘন্টা হয়ে গেল, তখন কাজটা করতে বেশি দিন সময় লাগবে না, কম দিন? অবশ্যই কম দিন সময় লাগবে। এইরকম ক্ষেত্রে এটাকে বলা হয় বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক বলা হয়। যখন সময় বেড়ে যাচ্ছে, দিন কমে যাচ্ছে, এদিকে বেড়ে যাচ্ছে কিন্তু এদিকে কমে যাবে মনে হচ্ছে, তখন তাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে আমরা লিখবো এখানে, এখানে ব্যস্ত সম্পর্ক, এখানে ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো, 5 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে 30 দিন সময় লাগে। 5 ঘন্টা করে প্রতিদিন লিখতে পারো, প্রতিদিন বা 5 ঘন্টা করে, 5 ঘন্টা করে, 5 ঘন্টা করে কাজ করলে, কাজ করলে কাজটি শেষ করতে, কাজটি শেষ করতে 30 দিন সময় লাগে। 30 দিন সময় লিখে নেবে, সময় লাগে, 30 দিন সময় লাগে। তাহলে একে বের করবো, 1 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে সময় লাগে, এখানে গুণ হবে। সরল সম্পর্কে যেমন ভাগ হয়েছিল, একে কমে যায়, কিন্তু এখানে যদি ব্যস্ত সম্পর্কে যদি একটু বোঝার চেষ্টা করো, 5 ঘন্টা করে একটা কাজ করলে কাজটা যদি 30 দিন লাগে, কেউ যদি 1 ঘন্টা করে করতে চায়, অবশ্যই তার বেশি দিন সময় লাগবে, তার জন্য এখানে কি হবে, গুণ হবে। 30 গুণিতক 5, 30 গুণিতক 5 দিন সময় লাগবে।
তাহলে আমাকে বের করতে বলেছে 6। 6 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে সময় লাগবে কত? 30 গুণিতক 5, নিচে আছে 6। তা কাটাকাটি হবে, 6 5 30, 5 5 সমান 25 দিন। তাহলে কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? 25 দিন সময় লাগবে। অতএব উত্তরটা লিখে দেবে লাস্টে। অতএব প্রতিদিন প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে 6 ঘন্টা কাজ করলে 25 দিনে 6 ঘন্টা কাজ 25 দিনে সেই কাজ শেষ করা যাবে। শেষ করা যাবে। ঠিক আছে, এখানে ব্যস্ত সম্পর্ক হয়েছে, তার জন্য এরকম হয়েছে। এরপরের অঙ্ক যেটা আছে 6 দাগে, কোন সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত? তাহলে টাকা বের করতে বলেছে, এদিকে লিখবো টাকা, মূল্য টাকাতে প্রকাশ করতে বলেছে, আর এদিকে সম্পত্তির অংশ 5/7 অংশের মূল্য, একটা সম্পত্তি তার 5/7 অংশের মূল্য 2825 টাকা, তাহলে 2/7 অংশের মূল্য কত? একটা সম্পত্তি 7 ভাগের 5 ভাগের দাম যদি হয় 2825 টাকা, তাহলে প্রশ্ন দিচ্ছে যে 7 ভাগের 2 ভাগের দাম কত হবে? তাহলে পরিমাণটা কমে যাচ্ছে, অংশ কমে যাচ্ছে, তাহলে দামও কমে যাবে। জমির পরিমাণ কমে গেলে কি হবে? জমির দামও কমে যাবে। তাহলে এখানে কি বলবো? সরল সম্পর্ক। তাহলে লিখবো এখানে সরল সম্পর্ক, এখানে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে 5/7 অংশের মূল্য 5/7 অংশের মূল্য 5/7 অংশের মূল্য 2825 টাকা। তাহলে আমরা একে বের করবো, যেভাবে করি, এখানে ভগ্নাংশ আছে বলে ঘাবড়ে যাওয়ার কিছু দরকার নেই। যেভাবে আমরা করি সরল সম্পর্কে সে একই রকম ভাবেই করবো। একে বের করব, 1 অংশের মূল্য, 1 অংশে কি হয়? ভাগ করি সরল সম্পর্কে, তাহলে এটার নিচে ওটা 2825 বাই 5/7 এত টাকা। তাহলে আমাকে বের করতে বলেছে কতটা? 2/7 অংশ, 2/7 অংশের মূল্য কত হবে? এটা যেরকম আছে থাকবে, তার সাথে 2/7 উপরে গুণ হয়ে যাবে। 2825 বাই 5/7 গুণিতক 2/7। এটা কাটাকাটি করতে হবে, সমান এটাকে লেখা যায় এইভাবে 2825 গুণিতক, এই যে নিচে 5/7 আছে, এটা ভাগ হয়ে আছে, এটাকে গুণে প্রকাশ করে দিয়েছি আমরা। ভাগ করলে একটু সমস্যা হচ্ছে, তার জন্য গুণে প্রকাশ করলে কি হবে? এটা উল্টে যাবে। 5/7 ছিল, হয়ে যাবে 7/5 গুণিতক 7/5, আর এটা যেরকম আছে আগের থেকে এরকম থাকবে, গুণিতক 2/7। এইবার কাটাকাটি করতে হবে, এই 7 কেটে যাবে, 5 দিয়ে এটাকে কাটবো, 5 5 25, 3 32, 5 6 30, 2 25, 5 5 25। তাহলে আমাদের কাছে থাকলো কত? নিচে আর কিছু নেই, 565 গুণিতক 2। 565কে 2 দিয়ে গুণ করলে হয় 2 5 10 0, হাতে 1, 2 6 12, 1 13, 3 হাতে 1, 2 5 10 11, 1130 টাকা, 1130 টাকা। এটা হবে আমাদের উত্তর। তো তোমরা লাস্টে উত্তরটা লিখে নেবে যে অতএব ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য 1130 টাকা। ঠিক আছে, আশা করি প্রথম 6টা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর 7 দাগেরটা দেখো, এগুলো সব আগের অঙ্ক,
6, 5 ছিল, সেগুলোই দিয়েছে আবার 7 এর অঙ্ক। তো এতে কোনো সমস্যা হওয়ার কথা না, যারা ভালো করে অঙ্ক করেছো 5, 6-এ তাদের কাছে কোনো সমস্যা হওয়ার কথা না। যাদের একটু সমস্যা আছে তোমরা আগে এগুলো 5, 6-এ ছিল একটু ভালো করে জেনে নেবে, তাহলে এগুলো অনেকটা সুবিধা হবে। এরপর 7-এর দাগেরটা আছে, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেয় তাহলে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে। তাহলে কি বের করতে বলেছে? সপ্তাহ বের করতে বলেছে। তাহলে লিখবো সপ্তাহ। সপ্তাহ তাই আসলে সময়, সময় ব্র্যাকেটে সপ্তাহ লিখলেও হয় বা শুধু সপ্তাহ লিখলেই হবে। আর জন, জন 48 জন সৈন্য ছিল, 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার ছিল। এবার কি হয়েছে, ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দিয়েছে। আগের থেকে 48 জন সৈন্য আছে, তারা কোথাও যায়নি, তারা ওই শিবিরেই রয়েছে। 48 জন সৈন্য আছে, তার সাথে আরো 8 জন সৈন্য, সৈন্য কম পড়ে গেছে, কি করবে, দেখেছে 8 জন সৈন্য এসছে, তাহলে ওদের সাথে যোগ দিল। যে খাবারটা ছিল সেই খাবারটাই খাবে। তাহলে এখন প্রশ্ন দিচ্ছে যে ওই 48 ছিল, তার সাথে আরো 8 জন সৈন্য এসছে, 48 যুক্ত 8 সমান এখন সৈন্যের সংখ্যা হয়ে গেল 56। তাহলে আমাকে প্রশ্ন দিয়েছে যে এই 56 জন সৈন্যের এখন কত সপ্তাহ চলবে ওই খাবার। তাহলে প্রথমে বুঝতে হবে এখানে কি সম্পর্ক, যে খাবার আছে কিছুটা, সেটা 48 জন সৈন্যের 7 সপ্তাহ চলবে। এখন লোক সংখ্যা বেড়ে গেছে, তাহলে লোক সংখ্যা বেড়ে গেলে খাবারটা কি হবে, কম সপ্তাহ চলবে। এদিকে বেড়ে যাচ্ছে আর এদিকে কমে যাচ্ছে, এরকম হলে তাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখবো এখানে ব্যস্ত সম্পর্ক, এখানে ব্যস্ত সম্পর্ক। 48 জন সৈন্যের 48 জন সৈন্যের খাবার মজুদ আছে, খাবার মজুদ আছে, খাবার মজুদ আছে কত দিনের, 7 সপ্তাহের, 7 সপ্তাহের। তাহলে একজন সৈন্যের কত হবে, একজনে গুণ হবে, কারণ একজন সৈন্যের বেশি দিন চলবে। একটা খাবার যদি 48 জনের 7 সপ্তাহ চলে, তাহলে একজন লোকের অবশ্যই বেশি দিন চলবে, তার জন্য এখানে গুণ হবে 7 গুণিত 48 সপ্তাহ। এরপরে 56তে বের করতে বলেছে। 56তে কি হবে, ভাগ হয়ে যাবে, কারণ 56 লোক চলে এলে খাবারটা কম, ভাগ হয়ে যাবে সবার মধ্যে। 7 গুণিত 48/56, এটাই কাটাকাটি করতে হবে। এবার আমরা 5, 6-এ 2 দিয়ে কাটাকাটি করেছি, কিন্তু যখন যত বড় হবে তোমরা যদি পেয়ে যাও যে বড় সংখ্যা দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে কেটে দেবে। যদি মাথায় চলে আসে যে এটা তো 8 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে কেটে দিতে পারে। এরকম কোনো অসুবিধা নেই যে সবসময় 2 দিয়ে কাটতে হবে, তাতে আরো জিনিসটা জটিল হয়ে যায়। যদি মনে হয় যে কাটাকাটি হয়ে যাচ্ছে সহজে, তাহলে করে নেব। এটা যেমন 7 দিয়ে 56কে কাটা যাবে, 7 8 56। আবার এই 8 দিয়ে 48কে কাটা যাবে, 8 6 48 সমান 6 সপ্তাহ। তাহলে ওই যে সৈন্য এলো, 8 জন সৈন্য এক্সট্রা এসছে না, ওদের জন্য সপ্তাহ, যাদের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল, এখন তাদের ওই খাবারে 6 সপ্তাহ চলবে। অতএব তবে ওই পরিমাণ খাবারে, অতএব তবে এই ভাষাটা বইতে আছে, বই থেকে দেখে নিতে। তবে ওই পরিমাণ খাবারে, ওই পরিমাণ খাবারে, তবে ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। 6 সপ্তাহ চলবে, ঠিক আছে, এটা এইভাবে করতে হবে। এবার 8টা দেখো, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল, তাহলে বাকি খাবারের সকলের আর কতদিন চলবে। তাহলে কি বের করতে বলেছে, দিন বের করতে বলেছে, দিন বের করতে বলেছে। আর এদিকে জন, নাবিকের সংখ্যা, জন বা শুধু জন লিখলেই হবে, জন দিন। তাহলে 50 জন নাবিক ছিল, এরকম একটু ভালো করে বুঝবে। 50 জন নাবিক ছিল, 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে,
10 দিন পরে, 10 দিন পরে মানে কথাটার মানে কি হলো, যে 10 দিন ওই খাবারটা খেয়ে নিয়েছে। কতজন নাবিক? 50 জন নাবিক। তাদের 16 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু তারা 10 দিন খেয়ে নিয়েছে। তাহলে এখন তাদের কতদিনের খাবার আছে? 10 দিন খেয়ে নিয়েছে মানে কি 10 দিন এখান থেকে বিয়োগ করে দিতে হবে। কারণটা কি? তারা তো 10 দিন খাবারটা খেয়ে নিয়েছে, তাহলে বাকি কতদিন করে থাকলো? 6 দিন। তাদের খাবার কতদিনের খাবার মজুদ আছে তাদের কাছে? 6 দিনের খাবার মজুদ আছে। এখন আরো 10 জন নাবিক তাদের সাথে যোগ দিল। আগে নাবিকের সংখ্যা ছিল 50 জন, এখন তাদের সাথে আরো 10 জন নাবিক যোগ দিল। তাহলে এখন নাবিকের সংখ্যা কত হবে? 50 যুক্ত 10 সমান 60। তাহলে 60 জন নাবিকের কতদিন চলবে এই খাবারে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, এখানে জন দিন মানে ব্যস্ত সম্পর্ক। 50 জন নাবিক থাকলে তাদের যে খাবারটা 6 দিন চলবে, 60 জন নাবিক চলে এলে কি হবে? লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, নাবিকের সংখ্যা বেড়ে গেলে খাবার কম দিন চলবে। তাহলে এখানে ব্যস্ত সম্পর্ক, এখানে ব্যস্ত সম্পর্ক, এখানে ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবে? 50 জন নাবিকের ওই খাবারে 6 দিন চলবে। 50 জন নাবিকের 50 জন নাবিকের ওই খাবারে 50 জন নাবিকের ওই খাবারে 6 দিন চলবে। 6 দিন চলবে। তাহলে একে বের করবো। একজন নাবিকের ওই খাবারে, যেহেতু ব্যস্ত সম্পর্ক গুণ হবে, 60 গুণিত 50 দিন চলবে। তাহলে বের করতে হবে 60 জন নাবিকের ওই খাবারে ভাগ হয়ে যাবে 60। 6 গুণিত 50 বাই 60। এটাকে কাটাকাটি করতে হবে, এই শূন্য কেটে দেবো, এরপরে 6 কেটে যাবে, এই 6 কেটে, তাহলে থাকলো কত? 5 দিন। তাহলে আমাদের উত্তর কত? 5 দিন। তাহলে 60 জন নাবিক গেলে তাদের ওই খাবারে কতদিন চলবে? 5 দিন চলবে। অতএব লাস্টে উত্তরটা লিখে দেবো। অতএব বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। এইভাবে হবে। এরপরে 9 দাগে যে অঙ্কটা আছে সেটা দেখো। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি কতদিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে আমাদের কি বের করতে বলেছে? দিন বের করতে বলেছে, যে কতদিনে তারা, কিছু জন লোক ছিল তারা কতদিনে বাড়িটা শেষ করতে পারবে। তাহলে এদিকে দিন, এদিকে লোক সংখ্যা বা জন দিন। এটা 9 দাগের অঙ্ক। প্রথমে 20 জন লোক ছিল, 20 জন লোক কি ঠিক করলো? যে তারা ঠিক করলো 30 দিন তারা একটা বাড়িকে সারিয়ে তুলবে, কিন্তু 6 দিন পরে, তার মানে কি হলো? 20 জন লোক 30 দিনে কাজটা করবে ঠিক করেছিল, কিন্তু 6 দিন কেটে গেছে। 6 দিন কেটে গেছে মানে 6 দিন এখান থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে যদি 20 জন লোক থাকতো, তাহলে তাদের আর কতদিন সময় লাগতো বাড়িটা সারাতে? আর 24 দিন সময় লাগতো। আর 24 দিন হলেই বাড়িটা তারা সারিয়ে ফেলতো। কিন্তু এখন আর 20 জন লোক নেই, তাদের মধ্যে 6 দিন পরে 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে। যদি 20 জন লোক থাকতো তাদের 24 দিনে কাজটা শেষ হয়ে যেত, কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে। তাহলে কি হবে? কতজন লোক আছে? আর 20 থেকে 8 বিয়োগ করে দিতে হবে। 20 থেকে 8 বিয়োগ করে দিলে 12। তাহলে এখন 12 জন লোক আছে। 12 জন লোকের তাহলে কতদিন সময় লাগবে, এটা আমাদের বের করতে বলছে। প্রথমে 20 জন লোক ছিল, তারা ঠিক করেছে যে 30 দিনে একটা বাড়ি সারিয়ে তুলবে, কিন্তু তারা 6 দিন কাজ করেছে। 20 জন লোক 6 দিন কাজ করেছে। 6 দিন কাজ করেছে মানে এখন তাদের কাছে আর কতদিন সময় ছিল? 24 দিন। তারা 24 দিনে বাড়িটা সারিয়ে তুলতো, কিন্তু হঠাৎ করে দেখা গেল কোনো কারণবশত তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে। তাহলে এখন কতজন থাকবে? 20 থেকে 8 জন বাদ চলে যাবে, 12 জন থাকবে। তাহলে 12 জন লোকের
ওই বাড়িটা সারিয়ে তুলতে কতদিন সময় লাগবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে কি সম্পর্ক হবে, জন দিনের মধ্যে সবসময়ের জন্য ব্যস্ত সম্পর্কই হয়। 20 জন লোকের 24 দিন সময় লাগবে, তাহলে 12 জন লোকের বেশি দিন সময় লাগবে। লোক কমে গেছে মানে কি, সারিয়ে তুলতে বেশি দিন সময় লাগবে, লেবার কমে গেলে কি হবে। তাহলে আমরা লিখবো এখানে ব্যস্ত সম্পর্ক, এখানে ব্যস্ত সম্পর্ক, এখানে ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো, 20 জন লোকের 20 জন লোকের 24 দিন সময় লাগে, 24 দিন সময় লাগে, 24 দিন সময় লাগে। অতএব একজন লোকের কি হবে, 24 গুণিতক 30, বেশি দিন সময় লাগবে, এই জন্য গুণ। এরপর কথায় বের করতে হবে 12তে, 12 জন লোকের 24 গুণিতক 30 বাই 12 দিন সময় লাগে। তাহলে কাটাকাটি করতে হবে, 12 দিয়ে কেটে দেবো, 12 দুগুণে 24, থাকলো কত, 2 গুণিতক 30, 2 গুণিতক 30 মানে 60 দিন, 60 দিন সময়। তো 12 জন লোক যদি কাজটা বাড়িটা সারাতে যায় তাহলে তাদের 60 দিন সময় লাগবে। অতএব উত্তরটা লিখে দেবো, কতদিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। অতএব এখানে উত্তরটা লিখে দেবো, অতএব 60 দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে, বাড়ি সারানোর কাজ শেষ করবে। এই অনুশীলনের লাস্ট অঙ্ক যেটা আছে 10-এর দাগে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন। এটা আমাদের 3টে স্টেপের অঙ্ক, 3টে স্টেপ নয়, 3টে ছকের অঙ্ক। আগের গুলো যতগুলো দুটো করেছিল, এখানে 3টের। তো কি দেওয়া আছে, প্রথমে কৃষকের সংখ্যা, কৃষকের সংখ্যা, দিন, আরেকটা রয়েছে জমির পরিমাণ, জমি ব্যাকেটে বিঘা, জমিটা বিঘাতে দেওয়া আছে যে এত বিঘা জমি। যেটা দেওয়া আছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে ফেলে। তাহলে প্রশ্ন আছে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। তো আগের অঙ্কগুলোর মতোই এখানে আমাদের সম্পর্কটা লিখতে হবে, কিন্তু এখানে সমস্যা হলো এখানে এদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হবে। কার মধ্যে, কৃষকের সংখ্যার সাথে জমির পরিমাণের সম্পর্ক তৈরি হবে এবং দিনের সাথেও জমির পরিমাণের সম্পর্ক তৈরি হবে। আগেরটাতে যেমন অমনি লিখে দিয়েছিলাম যে এখানে সরল সম্পর্ক, এখানে ব্যস্ত সম্পর্ক, কারণ আমরা জানতাম যে এদের দুজনের মধ্যেই সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু এখানে বলতে হবে কার মধ্যে সম্পর্ক, কার মধ্যে কি সম্পর্ক। তাহলে প্রথমে আমরা লিখবো কৃষকের সংখ্যার সাথে জমি ব্যাকেটে বিঘা ওর কি সম্পর্ক। এখন ভুলে যাই দিন, ভাবো এই দিনটা নেই। কৃষকের সংখ্যা যদি 25 জন হয়, তারা 15 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে কৃষকের সংখ্যা এখন বেড়ে গেছে, 30 হয়ে গেছে। কৃষকের সংখ্যা বেড়ে গেলে জমি চাষ করতে বেশি পারবে না কম পারবে, অবশ্যই বেশি জমি চাষ করতে পারবে। তাহলে কৃষকের সংখ্যাও বেড়ে যাচ্ছে, জমির পরিমাণও বেড়ে যাচ্ছে, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক। তাহলে ওটাই আমরা প্রথমে লিখবো যে কৃষকের সংখ্যার সাথে জমির সরল সম্পর্ক। কৃষকের এখানে কৃষকের সংখ্যার সাথে জমির সরল সম্পর্ক। এরপরে এখন একটা সম্পর্ক লিখতে হবে কার সঙ্গে, এই দিনের সঙ্গে জমির পরিমাণ। 12 দিনে যদি 15 বিঘা জমি চাষ হয়, তাহলে 16 দিনে বেশি জমি চাষ হবে না কম জমি চাষ হবে, বেশি জমি চাষ হবে। দিন বেশি হলে জমির পরিমাণও বাড়বে, বেশি জমি চাষ হবে, তাহলে এক্ষেত্রেও সরল সম্পর্ক। এবং দিন ও জমির মধ্যে
ও জমির মধ্যে সরল সম্পর্ক, দিন ও জমির মধ্যে, বা দিনের সাথে জমির, যা লিখতে পারো, আগে থেকে যেরকম লিখেছি সেরকম লিখে দিচ্ছি। কৃষকের সংখ্যার সাথে জমির সরল সম্পর্ক এবং দিনের সাথে সাথে জমির, দিনের সাথে জমির সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, এইভাবে দুটোই তাহলে আমাদের সরল সম্পর্ক হয়ে গেল। তাহলে এইবার লিখবো যেটা দেওয়া আছে বইয়ে, 25 জন কৃষক 12 দিনে, 25 জন কৃষক, 25 জন কৃষক 12 দিনে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। 15 বিঘা জমি, 15 বিঘা জমি চাষ করেন। 15 বিঘা জমি চাষ করেন। তাহলে এরপরে কাজ কি আমাদের একে বের করা। এক কোনটাকে বানাবো, দুটোকেই এক বানিয়ে দেবো। একজন কৃষক এক দিনে কত বিঘা জমি চাষ করবে। আমরা দেখেছিলাম সরল সম্পর্কে সবসময় ভাগ হয়, আর এখানে দুটোর মধ্যেই, দুটোর সাথেই সরল সম্পর্ক হয়েছিল, তার জন্য কি হবে, দুটোই ভাগ হয়ে যাবে, দুটোই নিচে চলে যাবে। উপরে 15, নিচে 25 গুণিতক 12, 25 গুণিতক 12 বিঘা জমি চাষ করেন। এরপরে যেটা বের করতে বলেছে আমাদের, কৃষকের সংখ্যা কত, 30। কৃষকের সংখ্যা 30, 30 জন কৃষক 16 দিন, 16 দিনে, 16 দিনে কি হবে, এরা উপরে গুণ হয়ে যাবে, 15 গুণিতক 30 গুণিতক 16 বাই 25 গুণিতক 12। এবার এদের মধ্যে কাটাকাটি করবে, যা উত্তর হবে সেটাই হবে। 5 5 25, 5 3 15, 5 6 30, এই 6 দিয়ে 12 কে কেটে দেবে, 6 2 12, 2 দিয়ে 16 কে কাটবে, 2 8 16। কাটাকাটি নিজের অভিজ্ঞতার উপর যেভাবে কাটবে একই উত্তর আসবে। কাটাকাটি যদি ঠিকঠাক করো, আগে পরে কোনো ব্যাপার নেই, এর সাথে কি কাটতে হবে এরকম কোনো কথা নেই, যেভাবে কাটাকাটি করবে একই উত্তর আসবে। 3 গুণিতক 8 সমান 3 গুণিতক 8 সমান 24। তাহলে 24 বিঘা জমি, 24 বিঘা জমি চাষ করবে। একটু লিখে দিবে, তাহলে লাস্টে উত্তরটা লিখে দেবো। অতএব তাহলে 30 জন কৃষক 16 দিনে, অতএব তাহলে 30 জন কৃষক, 30 জন কৃষক 16 দিনে, 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন, এইভাবে অঙ্কটা শেষ পেয়ে যাবে। তো তোমরা একটু বুঝে নেবে, যদি কোনো সমস্যা হয় ভিডিওটা আরেকবার রিপিট করে দেখবে, আশা করি কোনো সমস্যা হবে না। যারা 5 6 করেছো এই ঐকিক নিয়মের অঙ্ক, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এগুলোতে একটু স্পিডেই করিয়ে দিচ্ছি, কারণ এগুলোতে বেশি সময় নষ্ট করে লাভ নেই। এগুলো থেকে তোমাদের 7 এর পরীক্ষায় বেশি থাকবে না। 7 এর যে আসল অঙ্ক আছে সেগুলো আমি বোঝাবো।